ইউনূসের জমানা হোক বা তারেক রহমানের জমানা, কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন? বা আগে শেখ হাসিনার জমানায় কোনো ডিফারেন্স দেখতে পেয়েছেন এই তিনটে রেজিমে? না, খুব একটা পার্থক্য নেই। হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময় এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকমভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তবে ইউনূসের সময়টায় বেশি অত্যাচারিত হয়েছে। হাসিনার সময়ে যে অত্যাচারিত হয়নি তা নয়। এখন যে হিন্দু বিদ্বেষী মানসিকতা যদি তৈরি হয় মানুষের মধ্যে, তাহলে তো ওটা হবেই। সবচেয়ে দরকার হচ্ছে শিক্ষা, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবার নাগরিক অধিকার এক, সবারই বেঁচে থাকার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে এবং কারো অধিকার নেই অন্যের ওপর আক্রমণ করার। এই শিক্ষাটা যদি সরকার থেকে দেওয়া হতো, এই নানা রকম মসজিদ মাদ্রাসা করে ধর্মীয় শিক্ষা না দিয়ে, কারণ অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে, তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করেন, ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই বিদ্বেষগুলো। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না। কারণ এই সরকার, যতই সরকার আসে, তারাই সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে। ওরা যা চায়, ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণ্য মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। তখন এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। শুধু হিন্দুরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অত্যাচারিত হয়। শুধু তাই নয়, আমার মতো, আমি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটি থেকে আসিনি, আমার উপর অত্যাচার হচ্ছে না, কারণ আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি এবং আমি ধর্মীয় আইনের বদলে সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চাই। যেহেতু আমি যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, সেই ধর্মের আমি সমালোচনা করি। সমালোচনা তো করতেই হবে, না হলে সংস্কার কী করে হবে? না হলে সমাজকে, একটা অন্ধকার সমাজকে আলোয় কী করে নিয়ে আসবো? একটা পিছিয়ে থাকা সমাজকে কী করে এগিয়ে নেব? তারপর এই যে ধর্মান্ধতা, কুসংস্কার, তারপর নারী বিদ্বেষ, এই নোংরা পুরুষতন্ত্র এত জাঁকিয়ে বসেছে যে এগুলোর সমালোচনা না করলে সমাজটাকে বদলানো যাবে না। সেই কারণেই আমি সমালোচনা করি বলে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, আমার ফাঁসির জন্য মিছিল হয়। এবং শুধু তাই নয়, যে মুক্তচিন্তকরা আমার মতোই কথা বলতেন, সেই মুক্তচিন্তকদেরকে আপনারা জানেন কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু তারপরও আশা ছাড়ছি না, চেষ্টা করছি যে সমাজ কী করে সভ্য হবে, কী করে মেয়েরা সমান অধিকার পাবে, কী করে মানবাধিকার থাকবে। কারণ এইভাবেই কিছু মানুষ চেষ্টা করে যায় কোনো একটা সমাজকে পরিবর্তন করার জন্য। কি বলছেন? না, আসলে আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজগুলো, মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। কিন্তু এদের শুধু তো শাস্তি দিলে হয় না,
এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। আর মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। মানে কেউ এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তোলে খায় না। তো এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি খুব টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ দিয়ে বানিয়ে দেয় কোথাও। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটাও আসলে সরকারের কন্ট্রোল করা উচিত, এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। তো এইসব অনেক কিছু আছে যেগুলো করলে সমাজ উন্নত হয়, হ্যাঁ, রাষ্ট্র ব্যবস্থা ভালো হয় এবং মানুষ অনেক অধিকার এবং স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে। আপনাকে সোশ্যাল মিডিয়ায় আমি ফলো করি, আপনি জুলাই মাসের লাস্ট উইক একটা টুইট করেছিলেন এক্সে, এই সিজেপি ছাত্রদের মুভমেন্ট নিয়ে একটু ক্রিটিক্যালি আপনি বলেছিলেন যে এর বাংলাদেশের প্যারালাল গ্রাউন্ড, আপনি বলেছিলেন এটার পরিণতি ঠিক হয়নি। তো সেইটা নিয়ে যদি না, আমি তো এখানে ঠিক ফলো করিনি কি হচ্ছে, তবে আমি ওটা দেখে একটা ছোট ভিডিও ক্লিপ দেখে আমার মনে হয়েছিল যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে। কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, তো ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল, এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলেই সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা নয়। Do you think that foreign money and those jihadis who wants to break the country apart were also behind this protest in Delhi, like the Cockroach Janata Party's banner or something like that? আমি এই আন্দোলন সম্পর্কে খুব একটা জানি না। উনি জিজ্ঞেস করেছেন যে আমার কি মনে হয়েছিল, আমার প্রথম একটা ভিডিও ক্লিপ দেখে ওটাই মনে হয়েছিল। আমার জাস্ট মনে হওয়াটা আমি লিখেছি। হ্যাঁ, আমি এখনো সিদ্ধান্ত সেটা নেইনি। ওটা তো ভাড়াতে ছিলাম, ওটা নেই এখন আর। তো যদি আমি এখন পর্যন্ত সেটা সিদ্ধান্ত নিইনি, কখনো যদি নিই তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। বাংলাদেশ এবং ভারতের রিলেশনটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন, আমি তো ভালো বলতে পারবো না। তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা 71 দেখেছি, 71-এ কী করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্যে। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি। কিন্তু কিছু পাকিস্তানপন্থী জিহাদি আছে বাংলাদেশে, তারা এই ভারতকে শত্রু বলে মনে করে। এই সংঘাত চলছেই আমাদের। তবে যারা যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ,
তারা সবাই ভারতের পক্ষে আছে এবং চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক থাকুক। আমি অনেক অনেক প্রতিবাদ করেছি। চিন্ময় কৃষ্ণ দাস জেলে, তাকে জেলে নেওয়া হয়েছে অকারণে। ওখানে এটা প্রতিবাদ আমরা অনেকেই করছি, শুধু অনেকেই আমরা করছি। আপনি যদি দেখেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেই দেখেন, আমরা প্রতিবাদ করছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যারাই মুক্ত চিন্তার মানুষ তারাই আমরা প্রতিবাদ করছি। কিন্তু আমাদের প্রতিবাদে কাজ হয় না। সরকার কী কারণে তাকে বন্দি করে রেখেছে আমরা অনুমান করতে পারি। হয়তো চিন্ময় কৃষ্ণ দাস হিন্দুদেরকে যেভাবে আশা দিচ্ছিলেন, তারপর সংগঠিত করছিলেন, তাতে মনে হয় অনেকের অসুবিধে হচ্ছিল, বিশেষ করে সরকারের। তো এই সরকাররা তো কখনো কখনো মুক্ত চিন্তার পক্ষে বা বাক স্বাধীনতার পক্ষে থাকে না, বলে বটে, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি তারা থাকে না। তো এইসব অন্যায় তো করেই যাচ্ছে সরকার। তো আমরা অন্যায়ের বিরুদ্ধে তো এখনও আশা আছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষ আছে। এত যে ঝুঁকি নিয়েও মানুষ কিন্তু প্রতিবাদ করছে, তারা জেলে যাচ্ছে, তারা নির্বাসনে যাচ্ছে, তারপরও কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছে, তারাও কিন্তু প্রতিবাদ করছে। তারাও এই ইউরোপে, আমেরিকায় বা অন্যান্য দেশে যেখানেই বাংলাদেশের মানুষ আছে, যারা 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 মৌলবাদী নয়, যারা প্রগতিশীল, সবাই আমরা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে বলছি যে তাকে মুক্তি দাও। প্লিজ আপনারা হাত তুলুন, এরকম করে কারো প্রশ্নই নেওয়া যাবে না। সত্যি বলছি, আপনারা হাত তুলুন, আমরা জেনে বলুন। অভিজিৎ রায়, নিলয় নিয়েছে আরো একাধিক মুক্তচিন্তককে মৌলবাদীরা হত্যা করেছে বলে আপনি অভিযোগ করেছেন। বাংলাদেশের পরিবর্তন, এই যে মৌলবাদীদের যে দাপট দেখে গেছেন, বা এই এখন যে বর্তমানে চলছে বিভিন্ন জায়গায় থেকে খবর আসছে, এই দাপটটি দাপটে মৌলবাদীদের এই দাপট মানে মুক্তচিন্তকদের উপর রাজ্যে মানে দেশে পরিবর্তন হয়েছে, বাংলাদেশে কমবে? এখন তো কমার কোনো লক্ষণ দেখছি না, বরং বাড়ছে। এখন আমরা জামাতে ইসলামীকে কখনো প্রধান বিরোধী দল হিসেবে কখনো দেখিনি, এখন দেখছি। এখন তারা সংসদে বসছে। প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগকে ব্যান করেছে, তাই প্রধান বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী আছে, এবং এটা কখনোই ভালো লক্ষণ নয়। কারণ এই জামাতে ইসলামী নারীর অধিকারের বিরোধী, তারা সংখ্যালঘুদের অধিকারের বিরোধী, তারা তো সভ্যতা চায় না, তারা তো সেই সপ্তম শতাব্দীর আইন চায়। এই একবিংশ শতাব্দীতে তারা সপ্তম শতাব্দীর আইন নিয়ে আসতে চায়, শরিয়া আইন চায়। তো ওটা হলে তো কোনো সংখ্যালঘু ওখানে বাঁচতেই পারবে না, কোনো নারীও বাঁচতে পারবে না। তো সেই কারণে অন্ধকারের দিকেই যাচ্ছে। মুক্তচিন্তকরা তো দেশে এখন আর থাকতেই পারছে না, তারা মুখ খুলছে দেশের বাইরে গিয়ে। প্রচুর মুক্তচিন্তক বাংলাদেশ থেকে বেরিয়ে এসে এখন নেপালে থাকছে, কেউ কেউ ভারতে থাকছে। কালকে দুজন মুফতি মাসুদের সঙ্গে দেখা হলো, যিনি এককালে মুফতি ছিলেন, ইমাম ছিলেন, এখন কিন্তু নাস্তিক হয়েছেন। তো তারও দেশে নিরাপত্তা নেই। তারপর প্রচুর মুক্তচিন্তক এখন ইউরোপে, আমেরিকায় বাস করতে বাধ্য হচ্ছে। শুধু আমি নই, আমার মতো আরও অনেকেই আছে। এখন আমরা যদি দেশে গিয়ে নিরাপদে থাকতে পারি, তখনই বুঝতে হবে দেশ সভ্য হয়েছে।
কিন্তু এই দেশকে সভ্য করার কোনো উদ্যোগ তো কোনো সরকারই নিচ্ছে না। সরকার নিজের স্বার্থ দেখছে, ধর্মকে ব্যবহার করছে, এই ধর্মকে ব্যবহার করে অনন্তকাল ক্ষমতায় থাকতে চাইছে। এটা প্রতিটি সরকারের এই একটা সমস্যা। আপনারা হাত তুলুন, বলুন। দিদি, সেই ভাষণের সময় আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের অনেক নেতারা আপনার বিরুদ্ধে মিছিল করেছিল। এখন দেখা যাচ্ছে গতকালের প্রোগ্রামে তারা অনেকেই এসেছিল এবং সহানুভূতি দেখিয়েছে। কি বলবেন? আমি জানি না তারা এসেছেন কিনা, সহানুভূতি দেখিয়েছেন কিনা, তবে আওয়ামী লীগের লোকদের মিছিল করতে আমি দেখিনি। আমার বিরুদ্ধে যারা মিছিল করেছে তারা তো সব ইসলামী মৌলবাদী জিহাদি এরাই। প্রশ্ন করেছেন তো? আপনি প্রশ্ন করেছেন তো? আর ছেড়ে দিন। আপনি করেছেন? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আপনি, তার সঙ্গে আরেকটা শব্দ মানে একটা সেন্টেন্সও বলেছেন যে কৃতজ্ঞতা কখনো আনুগত্যের চুক্তি হতে পারে না। এটার একটু ব্যাখ্যাটা যদি বলেন। এটার মধ্যে, এই লাইনের মধ্যেই তো ব্যাখ্যাটা আছে। বলুন। সেক্ষেত্রে 19 বছর পর আবার ফেরা, সেক্ষেত্রে শিল্পীর স্বাধীনতা বা একজন মানুষের বাক স্বাধীনতার মধ্যে গিয়ে কোথাও আপনার ফেরাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে, রাজনীতির অংশ বলে মনে করা হচ্ছে, সেটা আমি মনে করি না। আমাকে আমন্ত্রণ জানিয়েছে সেকুলার মিশন ট্রাস্টের ওসমান গনি মল্লিক, উনি প্রগতিশীল মুসলমান, এবং আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আছেন মোহিত রায়, এবং আরও একজন, তার সঙ্গে আগে আমার পরিচয় ছিল না, কিন্তু তারা ওসমানকে সহযোগিতা করছেন। এখানে কোনো রাজনীতি নেই। তো এখানকার যে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার, যে নির্বাচিত সরকার, আপনারা যারা নির্বাচন করেছেন তাকে, তিনি আমাকে এই নিরাপত্তা দিতে রাজি হয়েছেন, সে কারণে তো আমি আসতে পেরেছি। তাকে তো অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এখানে রাজনীতির আমি কিছু দেখি না। যারা মঞ্চে ছিলেন কাল, তারা আমার অনেক দিন থেকেই শুভাকাঙ্ক্ষী ছিলেন, সে কারণেই এসেছিলেন। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও তো আসতে চেয়েছিলেন, তিনি একটা ভিডিও মেসেজ দিয়েছেন, ওটা কালকে সময়ের অভাবে প্রচার করা হয়নি, সেটা আমি আমার ফেসবুকে দেব। তিনি আসতে চেয়েছেন, আমি জয় গোস্বামীকেও ডেকেছি। এখানে রাজনীতির কিছু নেই, এবং রাজনীতিক যদি কোনো বাম সরকার বা ডান সরকার আমাকে নিরাপত্তা দিতে রাজি হন, তাহলে অবশ্যই আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমি বাম সরকার যখন ছিলেন তখন তো আমি ছিলাম, আমাকে তখন তারা নিরাপত্তা দিয়েছেন। তাতে আমি লেখকই থাকি। আমার যে আদর্শ, সেই আদর্শই থাকে। আমি সেই জন্যে কোনো সরকার নিরাপত্তা দেয়, এই যে আমি কেরালা যাই বা অন্য কোনো রাজ্যে যাই, এই যে আমাকে নিরাপত্তা দেওয়া হয় সেখানে, আমি কি সেই সরকারের রাজনীতির অংশ হয়ে যাই? তা তো নয়। আমি আমার মতোই থাকি। আমার যা কথা বলা, যে মত প্রকাশের অধিকারের পক্ষে, নারীর অধিকারের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, সেগুলো সমুন্নত রাখি। যে সরকারই আমাকে নিরাপত্তা দেন, এটা হয়তো একটা দায়িত্ব হিসেবে পড়ে, যেহেতু আমার জীবনের হুমকি আছে, কিন্তু এখানে রাজনীতি আসে না কোনো। তুমি প্রশ্ন করেছো, যারা করেনি একটা করে বাংলাদেশের কি কে? বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে ম্যাম। বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। এটা কি শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে খুন করার জন্য? না, দেখুন, কোনো রাজনৈতিক দলকে তো ব্যান করা উচিত নয়। আমি হাসিনার খুব সমালোচনা করেছি, কারণ হাসিনা প্রচুর মসজিদ মাদ্রাসা গড়েছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এইসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছেন। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো, সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন
তার তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। এবং এই যে তারপর ইউনূস সরকার আওয়ামী লীগ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সেটা খুবই অনুচিত কাজ হয়েছে। এটা একেবারেই ঠিক কাজ করেনি। এগুলোর সমালোচনা আমি করছি, যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত। এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক, এটা চাই। এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারেন, সেই ব্যবস্থা যেন করা হয়। কারণ প্রচুর আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করা হয়েছে, অনেককে মেরেও ফেলা হয়েছে। এগুলো ঠিক গণতন্ত্রের, আবার এগুলো করার পরেও গণতন্ত্র নিয়ে বড়াই করবে, এটা তো হয় না। সেই জন্য তারেক রহমানকে আমার মনে হয় যে আমরা ওখানে যারা আছে, যারা প্রগতিশীল, তারা চাপ যেন দেয় যে আওয়ামী লীগের উপর থেকে যেন ব্যান তুলে নেওয়া হয়। আচ্ছা, একটু শুনুন। কালকে একটু একটুখানি শুনুন। কালকে আপনারা দেখেছেন, আপনি দেখেছেন শেখ হাসিনা জানিয়েছেন ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরবেন। আপনিও কি ফিরতে চান? শেখ হাসিনা ফিরতে চান, তার আমি জানি না যে তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা। আমি চাই যে তিনি যেন ফিরুন, দেশে দেশে যেন গণতন্ত্র টিকে থাকে। কিন্তু আমাকে তো কেউ ফেরাতে চায় না। শেখ হাসিনাও ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি, তারপর আর যারা এসেছে ক্ষমতায় তারাও তো ফিরতে দেয়নি। শেখ হাসিনার পক্ষে হয়তো ফেরা সম্ভব, আমার পক্ষে তো ফেরা সম্ভব নয়। আপনি কি কলকাতায় থাকতে চান? বলেছি। শুনুন, কালকে দিদির একটা বড় প্রোগ্রাম হয়েছে, অনেকক্ষণ কথা বলেছেন, আবৃত্তি করেছেন, তার গলার অবস্থা খারাপ। আমরা 3টে কি 4টে প্রশ্ন নেব, দিদি বলেছেন 3টে কি 4টে প্রশ্ন নেব। অনুগ্রহ করে যারা প্রশ্ন করেননি তারা করুন, পেছন দিক থেকে করুন। জোরে বলো। কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। সেই বইটা আবার কি করতে চাইবো? লজ্জা তো বাংলাদেশে ব্যান, এখনো ব্যান, কিন্তু লজ্জা তো পশ্চিমবঙ্গে আছে, চলছে। আবার রিলিজ কেন? রিলিজ তো হয়ে গেছে সেই 93 সালে। আপনি বলুন, পেছনে করুন। দাঁড়ান। আপনি কি বইমেলা, আপনি বলেছেন আপনার সেরা উৎসব হলো বইমেলা, কলকাতা বইমেলার মতো আপনি নিশ্চয়ই আর কোনো বইমেলার সেই স্বাদ পান না। তো আপনি কি এবারের বইমেলায় একটা... হ্যাঁ, আমি তো খুবই আসতে চাই। আমি বলেছি, কালকে তো কবিতাও পড়েছি বইমেলা নিয়ে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। তো বইমেলায় অবশ্যই আসতে চাই। এখন মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন নিরাপত্তা দেবেন, তাহলে তো আমি আশা করছি যে আমি বইমেলায় আসতে পারবো। এবং বইমেলায় সেই আগের মতো যেভাবে আমি স্টলে বসতাম, পাঠকদের সঙ্গে কথা হতো, দেখা হতো, সেই রকম পরিবেশ আমি চাই। তো আমি নিশ্চয়ই বইমেলায় আসবো। আপনি কি করেছেন প্রশ্ন? আপনি একটা প্রশ্ন করেছেন, করুন। আপনি করুন।
প্রশ্ন বুঝতে পারলাম? ভারতের সংখ্যালঘুদের অবস্থা বা পরিস্থিতি দিদি 19 বছর পর আপনি ফিরলেন, কিন্তু মিনু ফিরলো না। মিস করছেন? জন্য বাংলাদেশে দাঁড়িয়ে পুরুষদের মিনুকে মিস করছেন? আমি বলে দিই একটা প্রশ্ন। সংখ্যাতত্ত্বের ঘনিষ্ঠতার ভিত্তিতে যে সরকার তৈরি হয়, আমি আমাদের সাবকন্টিনেন্টের কথা বলছি, সেই যে সরকার তৈরি হচ্ছে প্রতিটা জায়গাতে, এবং পরবর্তীকালে আমরা দেখছি সাংসদ অথবা বিধানসভায় এমএলএ কেনাবেচা, এইগুলো চলছে আমাদের সাবকন্টিনেন্টে। তো এই ব্যবস্থার মাধ্যমে কি মুক্ত চিন্তকদের যে সুষ্ঠু ব্যবস্থা বা মানে সাম্য, সেটা কি তৈরি হওয়া সম্ভব? সমাজের মধ্যে ধনী দরিদ্রের যে বৈষম্য, এই উত্তরটা আমি দিচ্ছি। এ তো বিশাল গবেষণার বিষয়, এটা বিশাল গবেষণার বিষয়। না, এই একটা স্পেসিফিক আমার মনে হয় যে কোনো পরিবেশেই মুক্তচিন্তক জন্ম নিতে পারে। এটা মানে সাম্য থাকলেই যে জন্ম নেবে তা নয়, অসাম্য থাকলেও জন্ম নেবে। এবং আমরা দেখেছি পৃথিবীর প্রতিটি দেশেই মুক্তচিন্তক আছেন। অনেক পেছনে বলুন, বলুন 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 ধরুন। আচ্ছা, আমরা কিন্তু আর প্রশ্ন নিতে পারবো না বলেছি, আমি বলেছি দিদির গলার অবস্থা খুব খারাপ। আবার যদি গলার অবস্থা ভালো হয়, আমি আবার নিয়ে আসবো। এখন সত্যিই গলার অবস্থা খারাপ, আজকের প্রশ্ন নিয়ে যাবে না। আপনারা প্লিজ ক্ষমা করবেন, আজকে আমি এখানে প্রেস কনফারেন্স শেষ করছি।